নমস্কার। এখন যে গল্পটি পড়ে শোনাবো সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প। এই গল্পটির নাম ঘুড়ি ও দৈববাণী। অঘোরবাবু নিরীহ মানুষ, বড়ই রোগাভোগা। তার হাট খারাপ, মাজায় সাইটিকার ব্যথা, পেটে 11 রকমের অসুখ। অফিসে তার উন্নতি হয় না, কেউ পাত্তাও দেয় না তাকে। অঘোরবাবু ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসেন। তার শখ শৌখিনতা বলতে ওই একটাই, ঘুড়ি তিনি নিজেই তৈরি করেন। মস্ত মস্ত ঘুড়ি, মোটা সুতো আর মস্ত লাটাই দিয়ে অনেক উপরে ঘুড়ি ভাসিয়ে দেন তিনি। ঘন্টার পর ঘন্টা লাটাই ধরে ঊর্ধ্বমুখ হয়ে বসে থাকেন। সেদিন একটা কাণ্ড হলো। বিকেলবেলা ঘন্টা দুয়েক ঘুড়ি ওড়ানোর পর অন্ধকার হয়ে আসায় লাটাই গুটিয়ে যখন ঘুড়িটা ছাদ থেকে কুড়িয়ে নিচ্ছেন, তখন মনে হলো ঘুড়ির গায়ে একটা কিছু যেন লেখা আছে। ঘরে এসে আলো জেলে দেখলেন, সাদা ঘুড়িতে পরিষ্কার গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা, আগামী 17 তারিখে আপনার মৃত্যু হবে যদি না একখানা আস্ত গায়ে মাখা সাবান খেয়ে ফেলেন। অঘোরবাবু ঘোরতর অবাক। প্রায় 8 কিলোমিটার উপরে উড়ন্ত ঘুড়ির গায়ে এই বিস্কুটে কথাটা লিখল কে? ভৌতিক কাণ্ড নাকি? মহাভাবিত হয়ে পড়লেন তিনি। পাশের বাড়িতে পদার্থবিদ্যার অধ্যাপক পরঞ্জয় প্রামাণিক থাকেন, অঘোরবাবুর ঘনিষ্ঠ বন্ধু। তাকে ডেকে ঘুড়ির গায়ের কথাটা দেখিয়ে বললেন, এটা কি করে সম্ভব হলো? পরঞ্জয় গম্ভীর হয়ে বললেন, কিছুই বুঝতে পারছি না, তবে সাবানটা খেও না, সাবান খেলে পেট খারাপ হয়, মনে হচ্ছে কেউ রসিকতা করেছে। অঘোরবাবু বললেন, কিন্তু আকাশে অত ওপরে কোনো রসিকের তো থাকার কথা নয়, রসিকদের কি আজকাল ডানা গজাচ্ছে? পরঞ্জয় এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারলেন না। অঘোরবাবু হিসেব করে দেখলেন 17 তারিখের আর মোটে 7 দিন বাকি। অনেকক্ষণ ভেবে চিনতে তিনি বাড়ির কাউকে কিছু না বলে বাথরুমে গিয়ে একখানা গায়ে মাখা সাবান অত্যন্ত কষ্ট করে খেয়ে ফেললেন। সাবান যে খেতে এত বিচ্ছিরি তা তার জানা ছিল না। পরঞ্জয়ের কথা অক্ষরে অক্ষরে ফুলে গেল। পরদিন অঘোরবাবুর পেটের গোলমালে একেবারে কাহিল হয়ে পড়লেন। 2 দিন লাগলো বিছানা থেকে উঠতে। বিকেলে তিনি আবার ঘুড়ি ওড়াতে ছাদে উঠলেন এবং যথারীতি লাটাই গোটানোর পর দেখলেন ঘুড়ির গায়ে লেখা রয়েছে, আগামী 17 তারিখে আপনি মারা যাবেন যদি না কৃষ্ণকুণ্ডুর কান মলে দেন। কৃষ্ণকুণ্ডুর কান মোলা তো অত্যন্ত কঠিন কাজ, কারণ সে হলো এ পাড়ার কুখ্যাত গুন্ডা। তার ভয়ে সবাই থরহরি কম্পমান, গায়ে যেমন জোর তেমনি বদ মেজাজি। অঘোরবাবু ঘাবড়ে গেলেন, কিন্তু এই অনৈসর্গিক আদেশ অমান্য করতেও তার সাহস হচ্ছে না। 17 তারিখের আর দেরিও নেই, আজ 14 তারিখ। সন্ধ্যের পর তিনি সোজা গিয়ে কৃষ্ণকুণ্ডুর বাড়িতে হাজির হলেন। কৃষ্ণকুণ্ডু তখন একটা মস্ত বড় ছোড়া ধার দিচ্ছিলেন। তাকে দেখে রক্তচক্ষুতে তাকিয়ে বলল, কি চাই? অঘোরবাবু কাঁপতে কাঁপতে সামনে গিয়ে আচমকা ডান হাত বাড়িয়ে কৃষ্ণকুণ্ডুর বাঁ কানটা মলে দিয়েই দৌড় লাগালেন। কিন্তু দৌড়ে পারবেন কেন? কৃষ্ণকুণ্ডু ছুটে এসে ক্যাক করে তার ঘাড়টা ধরে নেংটি ইঁদুরের মতো শূন্যে তুলে উঠোনে এনে ফেলল। তারপর মুগুরের মতো দুখানা হাতে গদাম গদাম করে ঘুষি মারতে লাগলো। তিনি ঘুষি খেয়ে উপুর হয়ে পড়ায় পিঠের উপরে একেবারে তবলা লহড়ার মতো কিল চড় ঘুষি পড়তে লাগলো।
জীবনে এরকম সাংঘাতিক মার কখনো খাননি অঘোরবাবু। যখন ধুঁকতে ধুঁকতে বাড়ি ফিরলেন তখন তার মনে হচ্ছিল শরীরের একটা হাড়ও আস্ত নেই। মাথা ভোঁ ভোঁ করছে, চোখে অন্ধকার দেখছেন, কানেও কিছু শুনতে পাচ্ছেন না। ফের দুদিন বিছানায় পড়ে থাকলেন তিনি। তারপর অঘোরবাবু ফের একদিন বিকেলে ঘুড়ি ওড়ালেন। আজ ঘুড়ি নামিয়ে দেখলেন তাতে লেখা 17 তারিখে তার মৃত্যু অবধারিত। যদি না বড় সাহেবের মাথায় ঘোল ঢালতে পারেন। বড় সাহেবের মাথায় ঘোল ঢালার আদেশের চেয়ে মৃত্যুর দণ্ডই বোধহয় ভালো। কারণ অঘোরবাবুর অফিসের বড় সাহেব খোদ আমেরিকান রাঙামুখো সাহেব। যেমন রাজবাড়ি তেমনি শৃঙ্খলা পরায়ণ, পান থেকে চুন খসতে দেন না। তাছাড়া বড় সাহেবের নাগাল পাওয়া কঠিন। আলাদা ঘরে বসেন, বাইরে আর্দালির পাহারা থাকে, কিন্তু কুড়ির আদেশ অমান্য করতে সাহস হলো না তার। দোকান থেকে দই আনিয়ে গেলাস ভর্তি ঘোল তৈরি করে একটা ফ্লাক্সে করে অফিসে গেলেন অঘোরবাবু। খুবই অন্যমনস্ক, মুখটা দূর দূর করছে। বড়বাবুকে গিয়ে একবার বললেন বড় সাহেবের সঙ্গে একটু দেখা করতে চায়, ব্যবস্থা করে দেবেন? বড়বাবু অবাক হয়ে বললেন, তুমি আদার ব্যাপারী, জাহাজের খবর নিচ্ছ কেন? বড় সাহেব কি হেজিবিজির সঙ্গে দেখা করেন? আর করেই লাভ কি? সাহেবের আমেরিকার ইংরেজি কি তুমি বুঝবে? বকুনি শুনলে ভড়কে যাবে যে। বেজার মুখ করে ফিরে এলেন বটে অঘোরবাবু, কিন্তু হাল ছাড়লেন না। টিফিনের সময় ফাঁক বুঝে বেরিয়ে করিডোর ঘুরে সোজা বড় সাহেবের খাস কামরার সামনে হাজির হলেন। দেখলেন বড় সাহেবের ঘর থেকে কয়েকটা লাল মুখো সাহেব বেরিয়ে আসছে। আরদালি দুটো তাদের নিয়ে ব্যস্ত। অঘোরবাবু শুট করে ঘরে ঢুকে পড়লেন। বিশাল চেহারার বড় সাহেব মন দিয়ে একটা কাজ করছিলেন। মাথায় মস্ত গোলাপি রঙের টাক। অঘোরবাবুকে দেখে অবাক হয়ে বজ্র গম্ভীর গলায় বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট বাবু? অঘোরবাবু ফ্লাস্কটা খুলে সাহেবের মাথায় হড়হড় করে ঘোলটা ঢেলে দিলেন। তারপর দৌড়ে বেরিয়ে একেবারে সোজা রাস্তায় নেমে একটা বাসে উঠে পড়লেন। চাকরি তো যাবেই, পুলিশেও ধরতে পারে, তা হোক, তবু অনৈসর্গিক ওই আদেশ লঙ্ঘন করেনি বা কি করে? 17 তারিখ এগিয়ে আসছে, আগামীকালই 17 তারিখ। বিকেলে অঘোরবাবু ফের ঘুড়ি ওড়ালেন। অনেকক্ষণ ঘুড়ি ওড়াতে ওড়াতে নানা কথা ভাবছিলেন। মুখটাও দূর দূর করছে। তারপর ধীরে ধীরে লাটাই গোটাতে লাগলেন। ধীরে ধীরে ঘুড়িটা নেমে এলো। ঘুড়িটা হাতে নিয়ে দেখলেন তাতে লেখা আগামী 17 তারিখে মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, যদি না এক্ষুনি 3 তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন। অঘোরবাবুর হাত পা কাঁপতে লাগলো ভয়ে। 3 তলা থেকে লাফ দিলে যে মৃত্যুর জন্য 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কিন্তু করেনি বা কি? বুড়ি মারফত দৈববাণী হচ্ছে বলে তার স্থির প্রত্যয় হয়েছে, দৈববাণীর আদেশ না মানলে ভগবান যদি চটে যান। অঘোরবাবু চোখ বুজে ভগবানকে স্মরণ করলেন। শেষবারের মতো চারিদিকটা জল ভরা চোখে একবার দেখে নিলেন। এইসব কাজে বেশি দেরি করা উচিত নয়। দেরি করলেই মন দুর্বল হয়ে পড়ে, দ্বিধা আসে। অঘোরবাবু ধুতির কোঁচা এঁটে ছাদের রেলিং এর উপর উঠে দুর্গা বলে নিচে লাফিয়ে পড়লেন। পড়ে মাজার ব্যথায়, ঘাড়ের ঝনঝনিতে, কনুইয়ের খটাঙে, মাথার কটাঙে, চোখের সর্ষে ফুল দেখতে দেখতে মূর্ছা গেলেন। পাড়ার লোক, বাড়ির লোক সব দৌড়ে এলো। কান্নাকাটি পড়ে গেল। ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। প্রায় 15 দিন সেখানে পড়ে থাকতে হলো। তারপর বাড়িতে এনে ফের কিছুদিন চিকিৎসা চলল তার। পারিবারিক ডাক্তার অভয়বাবু তার বন্ধুও বটে। অভয়বাবু কয়েকদিন ধরে নানা রকম পরীক্ষা করার পর
একদিন বললেন, বুঝলে অঘোরবাবু, একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে। অঘোরবাবু ভয় খেয়ে বললেন, কি ঘটেছে ভাই? তোমার হাট একদম ভালো হয়ে গেছে। সে কি? কি করে হলো? ওই যে কেষ্টগুন্ডার কাছে মার খেয়েছিলে, মনে হচ্ছে সেই শক থেরাপিতেই হাটটা ঠিকঠাক চলতে শুরু করেছে। হাটের একটা ভাল্ব কাজই করছিল না, এখন করছে। আর একটা ব্যাপার। আবার কি? তোমার পেটে 11 রকমের অসুখ ছিল, এখন একটাও নেই। বলো কি হে? হ্যাঁ, ওই যে সাবান খেয়েছিলে, ওই ঠেলাতেই পেটের সব রোগ জীবাণু বেরিয়ে গেছে। এখন লোহা খেলেও তোমার হজম হবে। আরো একটা ব্যাপার। অঘোরবাবু অবাকের পর আরো অবাক হয়ে বললেন, আরো? হ্যাঁ, তোমার সাইটিকা সেরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ছাদ থেকে লাফ দিয়েছিলে, তারই চোটে সাইটিকা উধাও হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, খুবই আশ্চর্য ব্যাপার। কিন্তু সব হলেও চাকরিটা তো আর থাকছে না। বিছানায় শুয়ে শুয়ে অঘোরবাবুর খুব দুঃখ। দিব্যি বাঁধা চাকরি ছিল, বড় সাহেবের মাথায় ঘোল ঢালার পর আর কোনো আশা নেই। অঘোরবাবু যখন একটু সুস্থ হয়ে উঠেছেন, একটু পায়চারি টাইচারি করতে পারছেন, তখন একদিন সকালবেলা তার বাড়ির সামনে মস্ত একটা বড় গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা লাল মুখ বিশাল সাহেব নেমে এলেন। অঘোরবাবু বেজায় ঘাবড়ে গেলেন, কিন্তু অল্প বয়সী সাহেবটা এসে তাকে জড়িয়ে ধরে এমন আনন্দ করতে লাগলো যে সেই ভীম আলিঙ্গনে অঘোরবাবুর প্রাণ যায় আর কি। তারপর তাকে ছেড়ে দিয়ে সাহেব বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। যাকগে, আপাতত তোমাকে 3 গুণ প্রমোশন দিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে নিচ্ছি। তোমার 2000 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে। অফিসে যাতায়াতের জন্য গাড়িও দেয়া হবে। অঘোরবাবু স্বপ্ন দেখছেন কিনা বুঝতে পারছিলেন না। নিজের গায়ে একটা চিমটি কেটে দেখলেন। জেগে আছেন, তাহলে এসব কি হচ্ছে? সাহেব নিজে থেকেই বলল, তোমার মতো গুণী মানুষ দেখিনি। টাক নিয়ে আমার কত দুঃখ ছিল। টাকের জন্য কত ওষুধ খেয়েছি, কত চিকিৎসা করিয়েছি, কিছুতেই কিছু হয়নি। কিন্তু তুমি সেদিন আমার মাথায় কি একটা ওষুধ ঢেলে দিয়ে এলে। এই দেখো, এখন আমার মাথা ভর্তি সোনালি চুল। তাই বটে, উনি তো বড় সাহেবই বটে, মাথা ভর্তি চুল হওয়ায় এতক্ষণ চিনতে পারেননি অঘোরবাবু। গদগদ হয়ে বললেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম, সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বুড়ি ও দৈববাণী। এই মজার গল্পটি শুনে যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এখনো যারা সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন।